নমস্কার, আপনারা দেখছেন আতশ কাজ। যেমনটি কথা হয়েছিল, আমরা আজকে ঠিক 9টার সময় উপস্থিত হব, কিন্তু একটু অসুবিধার জন্য আমাদের উপস্থিত হতে আধ ঘন্টা লেট হয়েছে। তো প্রথমেই যেটা বলি যে অজানাকে জানার আর অচেনাকে চেনার অদম্য কৌতূহল থেকেই মানুষের ক্রমোন্নতি ঘটেছে। চরৈবেতি মন্ত্রে দীক্ষিত মানুষে চলার পথকে অম্লান রাখতেই সম্মুখীন হয়েছে নব নব আবিষ্কারের। আর এই আবিষ্কারের খাতায় নতুন করে এক নাম যোগ করেছেন পুরুলিয়ার ভূমিপুত্র। আজ আমরা উপস্থিত হয়েছি আতশ কাচের পর্দায় সিলিকোসিস কীট নির্ণায়ক যে একটা যুগান্তকারী আবিষ্কার, সারা বিশ্বে প্রথম বিজ্ঞানী ডক্টর শ্যামসুন্দর নন্দী বাবুর কাছে। নমস্কার। শ্যামসুন্দর বাবু পুরুলিয়া জেলার পুঞ্চা থানার নপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তনী। আমরা গতকাল আপনাদেরকে দেখিয়েছি আতশ কাচের পর্দায় নপাড়া স্কুলের পক্ষ থেকে শ্যামসুন্দর বাবুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শ্যামসুন্দর বাবু মেদিনীপুর বিশ্ববিদ্যালয়, যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আছে, সেখান থেকে স্নাতক পাশ করেছেন। পরে আইআইটি মুম্বাই আইআইটি, দিল্লি আইআইটি থেকে পিএইচডি করেছেন এবং 2017 সালে শিকাগোর ইউনিভার্সিটি অফ ইলিনয়েস ওখান থেকে জিনোমিক্স অ্যান্ড ভাইরোলজি নিয়ে পড়াশোনা করছি। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে শ্যামসুন্দর বাবু প্রথম করোনার কিটও আবিষ্কার করেছেন। তো শ্যামসুন্দর বাবুর কাছে আমার প্রথম প্রশ্ন যে নপাড়ার মতো এক এলাকা থেকে আইআইটি যাত্রা, এই আইআইটির যাত্রা কিভাবে হলো আপনার, ওটা লাগান। নমস্কার দর্শক বৃন্দকে আমার অভিনন্দন, প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি কিছু বলছি। আমি নপাড়া স্কুলে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করেছি। আমার মনে হয় যে সময় আমি স্কুলের ছাত্র ছিলাম সেটা যেন স্কুল ছিল না, সেটা একটা আশ্রমের মতো মন্দির ছিল। আমার এই জীবনের সাফল্যের পিছনে সেই স্কুলের বিভিন্ন যে প্রাক্তন শিক্ষক, তাদের যে অবদান আমি যেন প্রতিনিয়ত সবসময় দেখতে পাই ওনাদের কাছে। ওনারা আদর্শ শিক্ষক ছিলেন। শিক্ষকতা এবং ভালোবেসে পড়ানো, এছাড়া ওনারা জীবনে কিছু করেননি। স্কুলটা ওনাদের কাছে আমার মনে হতো মন্দিরের মতো। কিছু শিক্ষক নপাড়া স্কুলেই পড়ে থাকতেন। ছাত্ররা কখন পড়ছে, কোথায় যাচ্ছে, কোন ছাত্র কীরকম রেজাল্ট করছে, প্রত্যেকটা ছাত্রকে যেন ব্যক্তিগত স্তরে ওনারা খোঁজ খবর রাখতেন, যেটা আজকের দিনে আমার মনে হয় খুবই দুর্লভ আর কি। হ্যাঁ, প্রথম থেকে পড়াশোনায় ভালো ছিলাম, মনের মধ্যে একটা ক্ষুধা ছিল কি কিছু করতে হবে। তারপরে নপাড়া স্কুলে পড়ার পর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়ার পরে বায়োটেকনোলজিতে এমএসসি করার পরে যখন পিএইচডি করলাম, খুব লাকি ছিলাম, কারণ জীবনে অনেক শিক্ষক এসছেন। বিশেষ করে নপাড়া স্কুলে অবনী শতপথী মহাশয়, অবিনাশ মাহাতো মহাশয়, সুভাষ বাবু, ফণী বাবু, ফটিক বাবু, সুলতাদি, সুলতা সরকার, হিস্ট্রিতে স্বপন বাবু, বাংলায় নলিনী বাবু বেবিদি, ইংরেজিতে আরও অনেক শিক্ষক ছিলেন, করবাবু ছিলেন। অবিনাশবাবু খুব ভালো ইংরেজি পড়াতেন, খুব সহজ ভাষায় আর কি। তাছাড়াও এখানে মদন মোহন মাহাতো বলে একজন প্রধান শিক্ষক ছিলেন দাদুর স্কুলে, যেখানে আমার বাবাও শিক্ষক ছিলেন। ওনার কাছ থেকে অনেক ইংলিশ পড়েছি। জীবনে কোনোদিন টিউশনটাকে যেন দেখিনি, টিউশন কোনোদিনও পড়িনি। হ্যাঁ, আমার দাদা ডক্টর প্রশান্ত কুমার নন্দী, বর্তমানে উনি ধবনী স্কুলের প্রধান শিক্ষক। দাদা অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, কমলপুর থেকে পড়াশোনা করেছেন। দাদা প্রতিবারে যখন নিজের কোর্স করে যখন বাড়িতে আসতেন, যে জিনিসগুলো পেন্ডিং থাকতো দাদাগুলোকে পড়িয়ে দিতেন আর কি। আমাদের কাছে দাদাই সব কিছু ছিল। শুধু আমি নয়, আমার মেজদাও দাদার কাছে পড়েছে, ছোট ভাইও পড়েছে। বাবা সব সময় ভালো পড়ার জন্য উৎসাহ দিতেন।
মা সবসময় যেন একটা পিছনে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকতেন কি আমি কি করছি না করছি, পড়ছি কিনা, বাবাকে বলতেন। নপাড়া স্কুলে দীর্ঘ 8-9 বছর যে সময়, সেটা কোনোদিন কিভাবে কেটেছে নিজেই জানি না আর কি। মানে আমার মনে হয়েছে যখন আমি এখান থেকে চলে গেলাম, খুব দুঃখের সাথে গেছিলাম, কি একটা মানে গোল্ডেন সময়, স্বর্ণযুগের মতো একটা সময়কে পার করে কলেজে যাচ্ছি। তারপরে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে টপার ছিলাম, গোল্ড মেডালিস্ট ছিলাম। বায়োটেকনিতে এমএসসি পড়াকালীন টাটা মেমোরিয়াল ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে একটা লিভার ক্যান্সার উপরে প্রজেক্ট করেছিলাম। তারপরে আমার মনে হয় যেন ফিরে আর তাকাতে হয়নি আর কি। দিল্লি আইআইটিতে একটা প্রজেক্টে কাজ করেছিলাম, যে প্রজেক্টটা গ্লেনমার্ক কেস ছিল। ইট ওয়াজ এ জয়েন্ট প্রজেক্ট বিটুইন গ্লেনমার্ক অ্যান্ড আইআইটি দিল্লি। সেই প্রজেক্টটাতে আমি আপনার একটা ব্লাড ক্যান্সারের ড্রাগ বানিয়েছিলাম, জিসিএসএফ, আচ্ছা। গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। আপনারা জানেন যখন পেশেন্টের ব্লাড ক্যান্সার হয় তখন তার নিউট্রোফিল কাউন্টটা খুব নিচে চলে যায়। আমার এই প্রোটিনটা দিলে নিউট্রোফিল কাউন্টটা ঠিক থাকে, এবং তাতে যে আপনার বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট হয় একটা কেমোথেরাপি চলাকালীন, পাগলের মতো হয়ে যায়, হাত পা অনেক প্রবলেম আছে, অনেক কিছু ব্যালেন্সের ইয়ে আছে, সেটাকে অনেকটা প্রতিহত করা সম্ভব হয় গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টরটা দিয়ে, কারণ নিউট্রোফিল কাউন্টটাকে ঠিক রাখা যায়। আচ্ছা। তারপরে সাকসেসফুলভাবে প্রজেক্টটাকে সাকসেস করার পরে আইআইটি থেকে গ্লেনমার্কে জয়েন করলাম। ওখানে যখন ইন্ডাস্ট্রিয়াল স্কেলে প্রোডাকশন হলো, সেই সময় একটা ফিল করলাম কি কোম্পানিতে থাকতে হলে কোম্পানির যা ম্যান্ডেট, ওদের যা বিজনেস ম্যান্ডেট, আপনাকে সেই মতো কাজ করতে হবে। স্বাধীনতা যেন একটু নেই ওখানে, কারণ অনেক কিছু মাথার মধ্যে নতুন চিন্তাধারা, যেহেতু সায়েন্সকে ভালোবাসতাম। দিল্লি আইআইটিতে প্রফেসর কুন্ডু ছিলেন, বিশ্বজিৎ কুন্ডু, যার সাথে আমি কাজ করেছি। প্রফেসর জহর দেব ছিলেন। তো রিসার্চটাকে ভালোবেসে ফেলেছিলাম। মলিকুলার বায়োলজিতে খুব ভালো লাগতো কাজ করতে। তাছাড়া আরও কয়েকজন শিক্ষক ছিলেন, যেমন পুরুলিয়াতে সুজিত বাবু, বোটানি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। উনি আমাকে এমএসসি পড়ার সময় মলিকুলার বায়োলজি খুব ভালোভাবে পড়িয়েছিলেন, তো সেই জন্য সাবজেক্টটাকে ভালোবেসে ফেলেছিলাম। তারপরে আইআইটি দিল্লি থেকে গ্লেনমার্কে যাওয়ার পরে যখন ওখানে কিছুদিন কাজ করলাম, ইন বিটুইন আমি আপনার আইসিএমআরে সায়েন্টিস্টে যোগদান করলাম। আমার ইনস্টিটিউটের নাম ছিল অ্যান্টেরোভাইরাস রিসার্চ সেন্টার। আপনারা জানেন বেশ কয়েকটা অ্যান্টেরোভাইরাস যেগুলো ডেডলি, তার মধ্যে পোলিও। আচ্ছা। তো আমরা পোলিও নিয়ে কাজ করতাম। আপনারা এই যে পোলিও বাচ্চাদের ভ্যাকসিনটা দেন, সেটা আমাদের ওখান থেকেই আসে, হপকিন্স ইনস্টিটিউটের মধ্য থেকেই পুরো দেশে ভ্যাকসিনটা সাপ্লাই হয়। আচ্ছা। 2017 সালে আইসিএমআর একটা খুব বড় কমিটি হয়েছিল। সেই কমিটি ডিসিশন নিয়েছিল কি ছোট ছোট ইনস্টিটিউটগুলোকে বড় বড় ইনস্টিটিউটের সাথে মার্জ করে দেওয়া হবে। তারপরে আমাদের এন্টারোভাইরাস রিসার্চ সেন্টারকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি পুনের সাথে মার্জ করা হয়। তখন আমাদের নতুন নাম হয় ইনস্টিটিউটের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি মুম্বাই ইউনিট। তো সেই মুম্বাই ইউনিটে গত 4 বছর কর্মরত। তার আগে অ্যান্টেরোভাইরাসে ছিলাম 8 বছর। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে আমাদের ম্যান্ডেটের কোনো চেঞ্জ হয়নি, কিন্তু 2000 সালে যখন করোনা এলো, প্রথম উহানে যখন 2020-তে ফেব্রুয়ারি মাসে প্রথম ডিটেক্ট হলো 19। হ্যাঁ, কোভিড-19, কিন্তু বেশি স্প্রেড হয়েছিল 20 জানুয়ারির দিকে। হ্যাঁ। প্রথমে ল্যাব থেকে ছড়িয়েছিল 1990-তে, কিন্তু খুব ওয়াইড ভাবে যেটা ওয়াইড ভাবে যেটা বিস্তৃত হয়েছিল সেটা হচ্ছে আপনার 2020-তে। দেখতে দেখতে ভাইরাসটা এমন বহুরূপী আর কি ভাইরাস, আমি জানি না, মানে এই এমন এক ভাইরাস যেটা কোনো সিজনাল প্যাটার্ন মানে না, কোনো এজ গ্রুপকে মানে না। আপনারা জানেন পোলিওতে 5 বছরের উপরে আর ইনফেক্ট হয় না, কিন্তু করোনা ভাইরাস কোনো এজ গ্রুপকেই ছাড়ে না। 1 বছরের বাচ্চা থেকে 100 বছরের মানুষ পর্যন্ত, কোনো সিজনাল প্যাটার্ন নেই, না গ্রীষ্ম, না বর্ষা, না শরৎ, না হেমন্ত, সমস্ত সিজনে ইনফেক্ট করে। এবং আপনারা যে করোনা ভাইরাসের মহামারী রূপ, সেটা সকলেই দেখেছেন। আজ পর্যন্ত সারা বিশ্বে অফিসিয়ালি আমরা 75 লক্ষর মতো লোককে হারিয়েছি।
কিন্তু সঠিক সংখ্যাটা হয়তো অনেক বেশি। আনঅফিসিয়ালি সংখ্যাটা আরো বেশি। সেটা সকলেই জানেন, প্রপার ডাটা হয়তো এখনো আসেনি। বিভিন্ন দেশে বিভিন্নভাবে সেই ডাটা কতটা সত্যতা আছে কেউ জানে না। চায়নাতে কত ডেথ হয়েছে চায়না কোনোদিনও পাবলিশ করেনি। ইন্ডিয়াতে যখন আপনার শুরু হলো করোনা ইনফেকশন, তো 26শে মার্চ 2020 প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি ইন্ডিয়াতে লকডাউন প্রথম 18 দিনের জন্য ডিক্লেয়ার করলেন। সারা ভারতবর্ষের মানুষ যখন বাড়িতে গৃহবন্দী, আমরা তখন প্রতিদিন ল্যাবে গেছি, প্রতিদিন কাজ করেছি লাইভ করোনা ভাইরাসকে হাতে নিয়ে। প্রথম দিকে মনের মধ্যে ভয় ছিল, কারণ কোনো ভ্যাকসিন পাইনি, কোনো ভালো ড্রাগ ছিল না এই ভাইরাসটাকে প্রতিহত করার জন্য, ওর সাথে লড়ার জন্য। কিন্তু আমাদের কাছে যেন মনে হয়েছিল এটা যুদ্ধ, ইট ওয়াজ এ ওয়ার লাইক সিচুয়েশন। কারণ আমরা যদি না কাজ করি তাহলে দেশের মানুষকে আমরা বাঁচাতে পারতাম না। আমার ইনস্টিটিউটের সমস্ত সায়েন্টিস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে বিভিন্ন স্পেশালাইজ, যার যে আপনার স্পেশালাইজড আছে, সকলে আপনার মতো কাজ শুরু করেছে। কাজ করার পরে বিভিন্ন ডায়াগনস্টিক কিট এনআইভি থেকে আমরা বার করেছি। কোভ্যাক্সিন আপনারা যেটা নিয়েছেন সেটা এনআইভির প্রথম প্রচেষ্টা। আচ্ছা, এনআইভি ভাইরাসটা ডিটেক্ট করার পরে ভারত বায়োটেকের সাথে কোলাবোরেশন ওদেরকে দেওয়া হয়। ওরা ওখানে কিছু কাজ করার পরে ওটাকে ইনঅ্যাক্টিভেট করার পরে বিটা প্রোপিলো একটামাইন দিয়ে দেন আপনার অ্যানিমেল সমস্ত ট্রায়াল এনআইভিতে আমাদের যে BSL-4 ফ্যাসিলিটি আছে, যেটা সারা এশিয়াতে প্রথম, বায়োসেফটি লেভেল 4, সেখানে সমস্ত অ্যানিমেল স্টাডি করা হয়। অ্যানিমেল স্টাডিতে যখন ভালো রেজাল্ট আসে, সেই রেজাল্টের উপরে ভিত্তি করে ড্রাগ কন্ট্রোল DCGI এর পারমিশনের জন্য অ্যাপ্লাই করা হয়। তারপরে মানুষের শরীরে ট্রায়ালের পরে ইমার্জেন্সি বেসিসে, কারণ মানুষ খুব মারা যাচ্ছিল, তাদেরকে বাঁচানোর জন্য ইমার্জেন্সি বেসিসে ওটাকে ছাড়পত্র দিতে DCGI সিদ্ধান্ত নেয়। ICMR DCGI এর যৌথ সিদ্ধান্তে ভ্যাকসিনের প্রয়োগ স্টার্ট হয়। প্রথমে যারা ডাইরেক্টলি করোনা ভাইরাস নিয়ে কাজ করতো, যারা ফ্রন্ট লাইন রানার। এটা কি কোভ্যাক্সিনের কথা বলছেন? এটা কোভিডসিনের কথা বলছি। আচ্ছা। আমি আসবো, সিলিকোসিসে আসবো। আচ্ছা আচ্ছা। তো আমারও সেই সময় মনে হচ্ছিল কি আমি কিছু কন্ট্রিবিউট করতে পারলে আমার ল্যাব থেকে খুব ভালো লাগবে। আমরা আপনার একটা কোভিডের কিট বানালাম। আচ্ছা। কারণ আপনারা সকলেই জানেন যে এই কিট বর্তমানে যেটা কোভিডের জন্য প্রথম দিকে ব্যবহার হচ্ছিল সেটা হচ্ছে RT-PCR, রিয়েল টাইম PCR, যার প্রতিটা টেস্টের প্রথম দিকে মূল্য ছিল 6,000 টাকা, এবং যে মেশিনটাতে করা হতো তার নাম হচ্ছে রিয়েল টাইম PCR মেশিন। সেই মেশিনের আপনার দাম হচ্ছে প্রায় 35 লক্ষ টাকা। স্যাম্পেলের রেজাল্ট আসতে কম করে 4 ঘন্টা সময় লাগতো। ইনফেকশন রেট যেহেতু অনেক বেশি ছিল, তাই স্যাম্পেল প্রতিটা ল্যাবে বেশি হয়ে যাচ্ছিল। রেজাল্ট একদিনের, মানে প্রত্যেকটা পেশেন্টের পেতে 2 থেকে 3 দিন, কোনো সময় 4 দিন 5 দিন পর্যন্ত সময় লেগেছে, কারণ লোড খুব বেশি থাকতো। লাকিলি আমার ল্যাব থেকে আমরা সেই সময় একটা নতুন টেকনোলজি উদ্ভাবন করি, যে টেকনোলজির নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্ট লুপ মেডিয়েটেড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ RT ল্যাম্প। এই টেকনোলজি দিয়ে উইদাউট কোনো ইনস্ট্রুমেন্ট, আপনার কোনো ইনস্ট্রুমেন্ট লাগে না, বাই কালার চেঞ্জ আপনি বলতে পারবেন, ভিজুয়াল ডিটেকশন, মানে চোখে দেখে কি মানুষের শরীরে ইনফেকশন হয়েছে কি হয়নি। আমরা যে কিটটা বানিয়েছি তার কালার হচ্ছে আপনার পিঙ্ক। তার মধ্যে আপনি যখন করোনা ভাইরাসের RNA দেবেন, মানে জিনোম দেবেন, ওটাকে আধ ঘন্টা 65 ডিগ্রি টেম্পারেচারে যদি আপনি ইনকিউবেটেড করেন, ওখানে যদি করোনা ভাইরাসের জিনোম থাকে তাহলে ওখানে রিঅ্যাকশন ঘটতে থাকে। রিঅ্যাকশন ঘটার সময় প্রোটন রিলিজড হয়। প্রোটন রিলিজ হওয়ার জন্য টুয়ার্ডস বেসিক থেকে অ্যাসিডিকের দিকে রিঅ্যাকশনটা চলে যায়। আচ্ছা। অ্যান্ড দেন pH ডিপেন্ডেন্ট কালার চেঞ্জ ফ্রম পিঙ্ক টু ইয়েলো, আপনার পিঙ্ক থেকে ইয়েলোতে চেঞ্জ হয়ে যায়। আচ্ছা স্যার, এখানে একটা প্রশ্ন ছিল যে যে কিছুদিন আগে 2 ধরনের টেস্ট হতো, এখনো হচ্ছে। একটা হচ্ছে র্যাপিড টেস্ট আর একটা RT-PCR। রাইট। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে র্যাপিড টেস্টের রিপোর্ট নেগেটিভ হওয়ার পর RT-PCR টেস্টের রিপোর্ট পজিটিভ হয়ে যাচ্ছে। এই জিনিসটা কেন হচ্ছে? হ্যাঁ, এটা আপনাদের বলি আর কি। এটা কারণ হচ্ছে কি, র্যাপিড যতগুলো টেস্ট এখনো পর্যন্ত রয়েছে, কোনোটাই সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি 90-95 এর বেশি নয়।
সেকেন্ড থিং, র্যাপিড টেস্ট যেটা বানানো হয় ওখানে ভাইরাসের একটা প্রোটিনকে নেওয়া হয়, আইদার নিউক্লিক অ্যাসিড প্রোটিন কিংবা এস প্রোটিন কিংবা এম প্রোটিন কিংবা এন প্রোটিন। কিন্তু রিয়েল টাইমে দুটো জায়গাকে টার্গেট করা হয়, ভাইরাসের দুটো জায়গাকে হিট করে দেখা হয় কি এটা সত্যিকারের করোনা ভাইরাস কিনা। আচ্ছা, আমি যে কিটটা বানিয়েছি সেখানেও আমাদের দুটো জিনকে আমরা টার্গেট করেছি, ই জিন আর এন জিন। এবং আজ পর্যন্ত আমি জানি না এখনো কোনো কিট মার্কেটে এসছে কিনা যাদের 100% সেন্সিটিভিটি এবং 100% স্পেসিফিটি আছে। কিন্তু আমি যে আরটি ল্যাম্প কিটটা বানিয়েছি তার সেন্সিটিভিটি 100% এবং স্পেসিফিটি 100%। দুটো কোম্পানি, চেন্নাইতে অ্যাক্ট্রোলাইভ ইনোভেক্স প্রাইভেট লিমিটেড এবং দিল্লিতে কারবা এন্টারপ্রাইজেস র্যাপিড গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, যখন আমার কিটটা ম্যানুফ্যাকচারিং এর জন্য আইসিএমআর থেকে নিল, ওরা যখন ফার্স্ট ব্যাচ প্রোডাকশন বানালো, প্রোডাকশনের পরে ওরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োলজিক্যালস নয়ডাতে পাঠিয়েছিল প্রথম ভ্যালিডেশনের জন্য। আমি গর্বের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি আপনাদেরকে কি আমার কিটে দুটো কোম্পানি 100% সেন্সিটিভিটি এবং 100% স্পেসিফিসিটি রেজাল্ট পেয়েছে। আচ্ছা, So this is the first kit in India, the sensitivity and also world maybe maybe possibly from the world 100% দুটোই পেয়েছে। নাও আমার কিট মার্কেটে এসে গেছে, বিভিন্ন জায়গায় টেস্ট হচ্ছে। মানে এটাতে আপনার কোভিড কে ডিটেক্ট করা আরো সহজ হয়ে যাচ্ছে। এটাতে কি হয় কি আপনার কোনো ইনস্ট্রুমেন্ট লাগে না, হ্যাঁ, এবং মানে খুব সহজভাবে ইভেন বাড়িতে যেও টেস্ট করা সম্ভব। আচ্ছা, আমি আপনাকে আরেকটা জিনিস বলবো, এই যে আপনি কিট আবিষ্কার করছেন, এই কিট টেস্টের ফলে কি হচ্ছে না বিভিন্ন রোগকে, যেমন কোভিড বা আপনার এই যে সিলিকোসিস, কিটের সাহায্যে খুব সহজে আমরা ডিটেক্ট করতে পারছি। আগামী দিনে আর কোন কোন রোগকে এভাবে আপনারা কিট দিয়ে ডিটেক্ট করতে জন্য ভাবছেন? বর্তমানে আমি আপনার ডিপথেরিয়ার একটা কিট আমার খুব তাড়াতাড়ি মার্কেটে আসবে। আমি অলরেডি কাজ করে প্যাটেন্ট সাবমিট করে দিয়েছি, কিছু ট্রায়ালের কাজ চলছে। ওটা হলে আমি টেকনোলজি ট্রান্সফারের জন্য আইসিএমআর কে পাঠিয়ে দেবো সমস্ত ডাটা, তারপর ওই কিটটা খুব তাড়াতাড়ি মার্কেটে আসবে। এটা কি ওয়ার্ল্ডে প্রথম মনে হচ্ছে এখনো পর্যন্ত? হ্যাঁ, অলমোস্ট প্রথম। তারপরে আপনার নিফা ভাইরাসের উপরে কাজ চলছে, নিফা ভাইরাসের একটা কিট আমরা মার্কেটে আনতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। রিসেন্টলি আমাকে আইসিএমআর হেডকোয়ার্টার্স পারমিশন দিয়েছেন কয়েকটা ক্যান্সারের উপরে কিট বানানোর জন্য। আচ্ছা, লিভার ক্যান্সার, লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এন্ড গ্যাস্ট্রিক ক্যান্সার। আচ্ছা, সো এই ক্যান্সারের যে আমরা টেকনোলজি বানাতে যাচ্ছি তাদের 10 বছর আগে আমরা বলে দিতে পারবো কি মানুষটার ওই ক্যান্সারটা হবে কি হবে না। আচ্ছা, মানে বায়োপসিটা কোনো বায়োপসির দরকার নেই, জাস্ট একটা অনলি ফিঙ্গার প্রিক ব্লাড নিতে হবে। ওই ব্লাডটা আমার কিটের মধ্যে দিলেই তারপরে যে রেজাল্ট আসবে তার উপরে আমরা বলে দিতে পারবো কি ওই মানুষটার ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সুযোগ রয়েছে কি রয়নি, মানে থাকবে না। আপনারা জানেন ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে সকলেই, ব্রেস্ট ক্যান্সার যাদের হয় তাদের ব্রাকা জিনটা পজিটিভ হয়, ব্রাকা 1 এন্ড ব্রাকা 2। হ্যাঁ, এটা বংশানুক্রমে আসলে আমাদের শরীরে যখন আমাদের মধ্যে নেক্সট প্রজন্ম আসে, মা বাবার জিন কিন্তু সন্তানদের মধ্যে যায়। অনেক সময় কি হয়, ভালো জিনও যায়, খারাপ জিনও যায়। অনেক সময় ডিফারেন্ট রোগের জন্য যে জিনগুলো দায়ী, যেমন আপনার ব্রেস্ট ক্যান্সারের জন্য ব্রাকা 1 এন্ড ব্রাকা 2 দায়ী, সেটাও যায়। আচ্ছা, আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই আর কি। সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন আমেরিকার যে অ্যাক্ট্রেস অ্যাঞ্জেলিনা জুলি, ওনার মায়ের ব্রেস্ট ক্যান্সার হয়েছিল। ব্রেস্ট ক্যান্সারে যখন ভদ্রমহিলা মারা যান তখন ডাক্তার অ্যাঞ্জেলিনা জুলিকে বলেছিলেন কি আপনিও আপনার ব্রাকা জিনটা টেস্ট করে দেখুন কি আপনার পজিটিভ রয়েছে কিনা। আচ্ছা, যখন জিনটাকে টেস্ট করা হলো তখন জানা গেল কি ওনার শরীরেও ব্রাকা জিন পজিটিভ। ডাক্তাররা বললেন আপনারও ভবিষ্যতে ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স রয়েছে, আপনিও ব্রেস্ট ক্যান্সারে মারা যেতে পারেন। তখন অ্যাঞ্জেলিনা জুলি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে নিজের দুটো ব্রেস্টকে রিমুভ করে দিয়েছেন। ব্রেস্ট রিমুভ করার পরে উনি এখন একটু মানে চিন্তামুক্ত যে ওনার আর ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স নেই। তো এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই কি আমি আমার ল্যাবে CRISPR-Cas9 টেকনোলজি নিয়ে কাজ করি, যেটা ওয়ার্ল্ডের সবথেকে লেটেস্ট টেকনোলজি ফর জিনোম এডিটিং। এই টেকনোলজি শেখার জন্য আমি আমেরিকার চিকাগোতে ছিলাম। এটা দিয়ে নোবেলও হয়েছে। হ্যাঁ, 2020-তে CRISPR-Cas9 টেকনোলজির উপরে কেমিস্ট্রিতে দুজন সায়েন্টিস্ট নোবেল পেয়েছেন। তো আমি সেই টেকনোলজি নিয়ে কাজ করি, আমার মতো আরো কয়েকজন সায়েন্টিস্ট ইন্ডিয়াতে CRISPR-Cas9 টেকনোলজি নিয়ে কাজ করেন। তো CRISPR-Cas9 টেকনোলজি নিয়ে আপনি যদি চান তো যে কোনো জেনেটিক ডিজিজ যেগুলো আপনার বংশ পরম্পরায় জিনগত ডিজিজ সেইগুলো থেকে বাঁচানো সম্ভব।
আচ্ছা এখানে আমি একটু এক্সাম্পল দিই, ধরুন অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিট, ওদের পরবর্তী ক্ষেত্রে যখন মেয়ে আসবে পৃথিবীতে, হুম তো ইন দ্য আর্লি স্টেজ যখন জাইগোটটা ফরম্যাট হবে মানে ভ্রূণ লেভেলে, হুম সেই সময় আমি ক্রিসপার ক্যাস9 টেকনোলজি দিয়ে ওই ব্রাকা জিনটাকে হাঁটিয়ে দিতে পারি। আচ্ছা তারপরে ওই ভ্রূণটাকে যদি আমি ওনার মায়ের শরীরে অ্যাঞ্জেলিনা জোলির শরীরে ওটাকে ইমপ্লান্ট করে দিই, পরবর্তী ক্ষেত্রে যে মেয়েটা জন্মাবে সে ব্রাকা জিন নেগেটিভ জন্মাবে, ব্রাকা জিন ওর থাকবেই না। আচ্ছা ক্যান্সারও সম্ভাবনা অতএব ওর আর মেয়েটার ক্যান্সারের সম্ভাবনা থাকলো না, মেয়েটা সারা জীবন ভালোভাবে বাঁচতে পারবে। আচ্ছা এইভাবে তো বিভিন্ন রকমের জিন ঘটিত রোগগুলো আপনারা রিমুভ করতে পারবেন। হ্যাঁ, এইভাবে বিভিন্ন থ্যালাসেমিয়া আছে, হুম অনেক কিছু আছে, আপনার বর্ণান্ধতা আছে, হ্যাঁ, অনেক যেগুলো জেনেটিক ডিজিজ সেগুলোকে ক্রিসপার ক্যাস9 টেকনোলজি দিয়ে পরবর্তী, এটা আমেরিকাতে অলরেডি শুরু হয়ে গেছে, আচ্ছা ইন্ডিয়াতে এখনো গভর্নমেন্ট ছাড়পত্র দেয়নি হিউম্যানের উপরে ব্যবহার করার জন্য। হুম আশা করি সারা বিশ্বে এই টেকনোলজিটা খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করবে এবং মানুষকে জিনগত বিভিন্ন যে সাংঘাতিক যে ভয় আর কি, ডিজিজ সেই ডিজিজগুলোকে মানে সেই ডিজিজগুলো থেকে মুক্ত হওয়ার জন্য ক্রিসপার ক্যাস9 টেকনোলজিকে খুব ভালোভাবে ব্যবহার করা হবে। আচ্ছা সেই এই টেকনোলজি এতই ভালো আর কি, সেই জন্য 2020-তে দুজন সায়েন্টিস্ট বিশ্বে নোবেল প্রাইজ পেয়েছে। হ্যাঁ, তো এরপর আমরা আসবো সেই বিষয়, যে বিষয়টাকে নিয়ে আজকে আপনি সব থেকে বেশি আলোচনার বিষয়বস্তু সিলিকোসিস। তো এই সিলিকোসিস বিষয়টা কি যদি আপনি একটু ব্যাখ্যা করেন। আচ্ছা, সিলিকোসিস হচ্ছে আপনার কি, আপনারা জানেন যখন পৃথিবীর জন্ম হয়েছিল, হ্যাঁ পৃথিবী যখন ধীরে ধীরে ঠান্ডা হয়, তখন আমাদের পৃথিবীর যে উপরিস্তরে সিলিকা রয়েছে, হুম সমস্ত জায়গাতেই আপনি কম বেশি সিলিকা পাবেন, মানে বালি, বালিতে আছে, কাঁচে আছে, মাটিতেও আছে, আচ্ছা কয়লাতেও আছে। সিলিকা পার্টিকেল মানে সব সময় আপনার মানে হাওয়ায় বাতাসে যেখানে যে কাজ হয় সেরকম ওটা ঘুরছে আর কি। আর আপনারা জানেন কি, যেগুলো অসংগঠিত ক্ষেত্র, আনঅর্গানাইজ সেক্টর, সেখানে গভর্নমেন্টের কাছে কোনো রেকর্ড থাকে না, সেখানে প্রচুর লোক কাজ করে। যেমন ধরুন কয়লা খনিতে অনেকে কয়লা তোলার জন্য কাজ করছে, বিভিন্ন আকরিক তোলার জন্য কাজ করছে, গ্লাস ফ্যাক্টরিতে অনেকে গ্লাস প্রোডাকশনের জন্য কাজ করছে, কাঁচ কাটার কাজ করছে, মার্বেল ফ্যাক্টরিতে কাজ করছে মার্বেল কাটার জন্য। তো তাদের যে সিলিকা ডাস্ট বেরোয়, ইভিন আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, এখানে যে বিভিন্ন ক্রাসিং ইউনিট আছে, স্টোন ক্রাসিং ইউনিট, আচ্ছা পাথর ভাঙা মেশিন, হুম সেখানে প্রতিনিয়ত ধুলা উঠছে, সেই ধুলা নাকের মধ্য দিয়ে যাচ্ছে, যেটা সিলিকা আর কি, এবং ধীরে ধীরে আপনার ফুসফুসে জমা হয়। হ্যাঁ তো এইভাবে যখন দীর্ঘদিন একটা মানুষ ওই ক্ষেত্রে কাজ করে, সিমেন্ট ফ্যাক্টরিতে যারা কাজ করে, সেই সিমেন্টের ডাস্ট ধীরে ধীরে আপনার ফুসফুসে জমা হচ্ছে এবং লাংসটা ধীরে ধীরে ড্যামেজ হয়ে যায়, যেটাকে সিলিকোসিস বলে। জেনারেলি কি হয়, যখন একটা মানুষ সিলিকোসিস ডিটেক্ট হয়, সেই মানুষের পরবর্তী ক্ষেত্রে যক্ষা হওয়ার খুব থাকে, টিবি হওয়ার, ইভিন আপনার পরে লাং ক্যান্সার হওয়ারও চান্স থাকে। মানে ধরুন এই যদি আমাদের এলাকাতে ক্র্যাশার থাকে, তাহলে তো ওই যারা শ্রমিক কাজ করে তারা বাদ দিয়েও এলাকার মানুষজনেরও সিলিকোসিস হওয়ার সম্ভাবনা থাকছে। আসলে অনেকের হওয়ার চান্স থাকে, কিন্তু যেহেতু ওরা প্রতিনিয়ত এক্সপোজড হচ্ছে, আচ্ছা সাধারণ মানুষ প্রতিনিয়ত এক্সপোজড হচ্ছে না। আচ্ছা আপনি ধরুন যে মালিক হয়, হ্যাঁ সে আপনার কোনোদিন হয়তো 2 মিনিট গেল, হ্যাঁ কিন্তু যে লেবার গ্রুপ কাজ করছে তারা প্রতিনিয়ত ধুলাটা ওদের নাকের মধ্যে যাচ্ছে, আচ্ছা তাহলে তারা হচ্ছে মোস্ট মানে এফেক্টেড পারসন, যারা সব সময় সিলিকা ভিতরে নিচ্ছে। আচ্ছা তো তাদের ক্ষেত্রে চান্সটা সব থেকে বেশি। এই সিলিকোসিসের সিম্পটমস গুলো কি কি আসে? সিমটমস বেসিক্যালি যখন সিলিকোসিস হয় তখন শ্বাসকষ্ট হয়, হাত পা সব যেন শুকিয়ে যায়, কারণ শ্বাসকষ্ট হলে কি হয়, আমাদের বডিতে ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয় না, ব্লাড সার্কুলেশন না ঠিক হওয়ার জন্য রক্ত সঞ্চালন অনেকটা বন্ধ হয়ে যায়, অনেক সময় ওদেরকে অক্সিজেন সাপোর্ট দিতে হয়। আপনারা জানেন কোভিডের সময় যারা সিলিকোসিসে অলরেডি আক্রান্ত, তারা খুব সাফার করেছে, কারণ তারা অক্সিজেন সিলিন্ডার পাচ্ছিল না। আচ্ছা, মানে সেই সময় তো প্রচুর সিলিকোসিস মানুষ মারাও গেছে, তাহলে মারাও গেছে, যেটা মারা গেছে অনেকে মারা গেছে ডিউ টু আপনার অক্সিজেন না পাওয়ার জন্য। আচ্ছা, আর আপনারা জানেন কি, সিলিকোসিসে যখন আক্রান্ত হয় তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা কম্পেনসেশন দেয়, অনেক ক্ষেত্রে 4 লাখ 5 লাখ টাকা একটা সুপ্রিম কোর্টের আদেশ রয়েছে। আচ্ছা, তো ওদেরকে একটা কম্পেনসেশন দেওয়া হয়। আবার আপনি এটাও মনে রাখবেন কি, সিলিকোসিসে যারা ইনফেক্টেড হচ্ছে ডিউ টু জীবিকা, এটা হচ্ছে আপনার অকুপেশনাল হেলথ হ্যাজার্ড। হ্যাঁ হ্যাঁ তো তাদের কি হয়, হ্যাঁ, আপনি ওদেরকে না নিয়ে আপনি কাজও করতে পারবেন না। হ্যাঁ অবশ্যই কাজও করতে পারবেন না, কারণ আপনার বাড়িও বানাতে হবে, ফ্যাক্টরিও চালাতে হবে, মার্বেলও কাটাতে হবে, সবকিছুই করতে হবে। হুম 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 অতএব আপনি কাজও বন্ধ করতে পারবেন না, আবার ওদের
লাইফটা হচ্ছে ততটাই ইম্পর্ট্যান্ট আর কি। আচ্ছা তো সেই জন্য মানুষকে সিলিকোসিস থেকে বাঁচানোর জন্য গভর্নমেন্ট অনেক প্রচেষ্টা করছে, কারণ আমাদের সরকারের কাছে মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। খুব আনন্দের সাথে বলছি কি আমি ল্যাব থেকে একটা কিট বানিয়েছি যেটা আপনার আর্লি স্ক্রিনিং করতে সাহায্য করবে, খুব তাড়াতাড়ি মানুষের সিলিকোসিস হবে কিনা ধরা পড়বে। আমরা একটা প্রোটিন ওখানে নিয়েছি, যে প্রোটিনটার নাম হচ্ছে CC16 ক্লাব সেল 16। আচ্ছা সেটা কি হয়, যখন কোনো মানুষের সিলিকোসিস হয় তখন ওর প্রোটিনের যে এক্সপ্রেশনের মাত্রা সেটা নিচে নেমে যায়। তো নিচে নামার জন্য মানে সিলিকোসিস যারা আক্রান্ত হয় তাদের CC16 প্রোটিনের লেভেলের মাত্রাটা বিলো 6-এর দিকে নেমে যায়। সেই জন্য আপনার কি হয়, আর অন্য কোনো টেকনোলজি এখনো পর্যন্ত নেই। CC16টাকে যে মার্কার হিসাবে ব্যবহার করা হয়। আচ্ছা আর সব থেকে যেটা একটা আনন্দের খবর কি, এক্ষেত্রে আপনার কোনো এক্সরে করার দরকার নেই, কারণ এখনো পর্যন্ত যে টেকনোলজি দিয়ে সিলিকোসিসকে দেখা হতো সেটা চেস্ট এক্সরে করা হতো। চেস্ট এক্সরের পরে যদি ভালোভাবে বোঝা না যেত তখন আপনার সিটি স্ক্যান করতে হতো। তাতে কি হতো, একটা যে রে ওই 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 সমস্ত লোকের শরীরে আপনি যদি রে দিয়ে দেখেন সেই মানুষটা আরো বেশি মানে ভয়ের আর কি, মানে রেটা শরীরে যাওয়া অত্যন্ত ভয়ের আর কি। আচ্ছা একে তো ফুসফুসের অবস্থা খারাপ খারাপ সেই সময় আপনি যদি রে চালিয়ে দেন হ্যাঁ। সেটা ফুসফুসটাকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করে, ক্যান্সারের দিকে অনেকটা ঠেলে দেয়। আচ্ছা এক্ষেত্রে আপনার কি হবে কি, আমরা উনার কিছুই চাই না, অনলি 1 ড্রপ অফ সিঙ্গেল ব্লাড, ফিঙ্গার প্রিক ব্লাড একটা ল্যান্ডসেট থেকে নিয়ে আমার কিটের মধ্যে দিয়েই তার মধ্যে আপনার ওখানে CC16 ক্লাব সেল প্রোটিনের রেজাল্ট পেয়ে যাবেন। সেই রেজাল্টের উপরে নির্ভর করে আমরা বলতে পারবো কি মানুষটার সিলিকোসিস হয়েছে কি হতে যাচ্ছে, আচ্ছা কি মানুষটা হেলদি। আচ্ছা হতে যাচ্ছে যদি ধরুন কোনো হয় একটা অর্গানাইজ সেক্টর অনেকগুলো লেবারের দেখা গেল যে সিলিকোসিস হতে যাচ্ছে, তাহলে তো সেক্ষেত্রে ওনাদেরকে কি করা হবে, হ্যাঁ। গভর্নমেন্ট রিকোয়েস্ট করবে কি ভাই তোমাদের একটা ভয় আছে, সিলিকোসিস হওয়ার চান্স আছে, তোমরা এই কাজটা ছেড়ে দাও। ওদেরকে একটা ভালো টাকা কম্পেনসেশন দিয়ে গভর্নমেন্ট অন্য কাজের জন্য রিকোয়েস্ট করবে যাতে ওদের বাঁচানো যায় এবং সিলিকা এক্সপোজ না হয়। আচ্ছা 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 মানবাজার, বাগমুন্ডি, ঝালদা এখানে প্রচুর পাথর খাদান রয়েছে। বোরাবাজারও রয়েছে, বোরাবাজারও রয়েছে, প্রচুর পরিমাণে রয়েছে। পুরুলিয়ার অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেখানে পুরুলিয়ার হাজার হাজার মানুষ সেখানে কর্মরত। তাহলে তাদেরকে যদি তাদের জন্য আমার এই যে কিটটা এখনো পর্যন্ত আমাদের আইসিএমআর আলোচনা চলছে, এটা ন্যাশনাল হেলথ মিশন মোডে নিয়ে যাওয়া হবে এবং সমস্ত হসপিটালে কিটকে পাঠানো হবে এবং এই সেক্টরে যারা কাজ করছে তাদেরকে একটা বাধ্যতামূলক আইন বানাতে যাচ্ছে গভর্নমেন্ট, যেখানে প্রতি 6 মাস অন্তর ওদের টেস্ট করা হবে। তাহলে আপনি যদি 6 মাস পর পর স্ক্রিন করেন তাহলে বুঝতে পারবেন কি ওদের লাংসের সিচুয়েশন কিরকম। আচ্ছা কোনো সময় যদি ওদের দেখা যায় কি হওয়ার চান্স আছে, ওনাকে রিকোয়েস্ট করা হবে কি আপনি কাজটা ছেড়ে দিন, আপনি অন্য কাজ ধরুন, এবং ওনাকে কিছু টাকা কম্পেনসেশন গভর্নমেন্ট থেকে দেওয়া হবে এবং মানুষের জীবনকে বাঁচানো সেটা হচ্ছে আমার লক্ষ্য, আমার আইসিএমআর এর লক্ষ্য, মিনিস্ট্রি অফ হেলথের লক্ষ্য, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লক্ষ্য। আচ্ছা এই যে সিলিকোসিসের যে ব্যাপারটা আপনি বললেন, তো সিলিকোসিসে মূলত লেবার শ্রেণীর মানুষে আক্রান্ত হয় মূলত বেশিরভাগ যারা দোজ হু আর ভেরি পোর। আচ্ছা তো মোটামুটি ভারতবর্ষে এই সংখ্যাটা কতজন এফেক্টেড হয়, কতজন মারা যায় এর কি সংখ্যা এখনো আপনার? পর্যন্ত ইন্ডিয়ান পরিসংখ্যান অনুযায়ী আপনার 11.5 মিলিয়ন পিপল ইনফেক্টেড বাই সিলিকোসিস, বাহ, আর কম করে আপনার 8 থেকে 10 কোটি মানুষ এই সেক্টরে কাজ করে। আচ্ছা আচ্ছা প্রতি বছর কতটা মারা যায় এরকম পরিসংখ্যান কি আছে আপনাদের কাছে সিলিকোসিসে? আমি এই মুহূর্তে সঠিক ডাটা বলতে পারছি না, কারণ আমার এটা ম্যান্ডেটে পড়ে না। আচ্ছা ডক্টর কমলেশ সরকার, উনি আচ্ছা। হচ্ছেন NIH এর ডাইরেক্টর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল হেলথ। উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই কিটটা বানিয়ে দেওয়ার জন্য। উনি সঠিক তথ্য বলতে পারবেন কি সত্যিকারের কত মানুষ মারা যায় আর কি। আচ্ছা মোট কথা একটা বড় সংখ্যা একটা মারা যায়। হ্যাঁ, লার্জ নাম্বার অফ পিপল মারা যায়, কারণ এই সেক্টরে অনেকেই কাজ করে, বিশেষ করে আপনারা নিজে বুঝতে পারছেন কি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, তারপরে আপনার কলিয়ারি বেল্ট, যেখানে প্রতিনিয়ত সিলিকা উঠছে আচ্ছা এবং সেটা নাকের মধ্য দিয়ে আমাদের শরীরে লাংসে যে জমা হচ্ছে। তো অনেক সময় কি হয়, বিনা ডিটেক্ট হয়ে মানুষ মারা যায়, বোঝা যায় না সিলিকোসিস হয়, অনেকে ভাবে না অন্য কিছু হয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে কোভিড-19 এখানে আমরা চারিদিকে প্রচার করা হয়েছে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, হ্যান্ড স্যানিটাইজ করা, এসব করলে কোভিড-19 থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যায়। তো সিলিকোসিস যাদের হয়নি আগামী দিনে সেটার থেকে কিভাবে প্রিকশন নিতে পারেন ওনারা, সেটা যদি একটু বলতেন। দেখুন, আমরা যদি আজকে সমস্ত মানুষগুলোকে বলি কি না ভাই তোমরা কাজ করো না,
তাদেরকে বাঁচানো যাবে, কিন্তু সেটা সম্ভব নয়। তাদের কর্মক্ষেত্র এগুলো হচ্ছে আপনার কর্মক্ষেত্র। সিমেন্ট ফ্যাক্টরিতে সিমেন্টও বানাতে হবে, কয়লাও তুলতে হবে, বিল্ডিংও বানাতে হবে, পাথরও ভাঙতে হবে। অতএব কোনো জীবিকাকে আপনি বন্ধ করতে পারবেন না। জীবিকাটাকেও রাখা হবে, মানুষের জীবনটাকেও ততটা মূল্য দিয়ে দেখতে হবে যাতে ওদেরকে না মৃত্যুর দিকে আমরা ঠেলে দিই। তো আইসিএমআর এর প্রথম লক্ষ্য হচ্ছে মানুষের জীবন বাঁচানো। আমরা প্রত্যেকটা ডিজিজের উপরে কাজ করে বাঁচানোর জন্য কাজ করি। এক্ষেত্রেও আমরা তাই করছি। সিলিকোসিসের কিটটা যখন আসবে মার্কেটে, যারা এই সেক্টরে কাজ করছে তাদেরকে প্রতিনিয়ত মানে প্রতি 6 মাস অন্তর স্ক্রিন করা হবে। আমাদের কাছে তাদের জীবনের মূল্য অনেক, কারণ এখানে খুব পোর পিপল ওনারা কাজ করেন। আচ্ছা, এই যে ধরুন সিলিকোসিস আমি যদি টেস্ট করতে চাই আপনার কিট দিয়ে, তাহলে মোটামুটি কি রকম খরচ হতে পারে? আচ্ছা, বর্তমানে আমরা যেটা প্ল্যান করছি কি এটা ফ্রি অফ কস্ট সমস্ত গভর্নমেন্ট হসপিটালে পাঠানো হবে। আচ্ছা, সেই সঙ্গে এটাও ভাবা হচ্ছে কি এটা মেডিসিন শপেও আমরা ব্যবস্থা করে দেব, যাতে সাধারণ মানুষের কোনো শ্বাসকষ্ট কিংবা কিছু হলে, যারা আপনার ধরুন প্রেসার মেশিনের পাশাপাশি থাকেন, বসবাস করেন, হয়তো তারা জীবিকার সাথে যুক্ত নন, কিন্তু মাঝে মাঝে মানে আপনার ডাস্ট ওনাদের কাছে আসছে, ওনারা দোকান থেকে নিয়ে সিলিকোসিস টেস্ট করতে পারবেন। আচ্ছা, আমার মনে হয় কিটটা খুব বেশি কস্ট হবে না, উইদিন 300 রুপিজের মধ্যে এসে যাবে। আচ্ছা, আচ্ছা, মানে যেটা আগে হতো আপনার এক্সরে করতে বেশ একটা এক্সরে করতে ধরুন আপনার আরো বেশি সিটি টাকা লাগে, স্ক্যান এবং এসব এক্সরে অত্যন্ত ভয়ের, কারণ আপনার অলরেডি লাংসটা ড্যামেজ হয়ে গেছে। এই ক্ষেত্রে উইদিন মানে 250 থেকে 300 টাকার মধ্যে কিটটা মার্কেটে আনার ব্যবস্থার কথা ভাবা হচ্ছে আর কি। আচ্ছা, আপনার সাথে যখন আপনি প্রথম কথাটি শুরু করেন আমাদের আতসকার চ্যানেলে, তখন আপনি নপাড়া স্কুলের কথা বলতে গিয়ে আপনি বেশ নস্টালজিক হয়ে পড়েছিলেন। হ্যাঁ, মানে এখনো মনে হচ্ছে যে গতকালের যে রেস আপনার বন্ধু বান্ধবের সাথে মেলামেশা, সেই রেস এখনো কেটে উঠতে পারেননি। তো এখন এই মুহূর্তে যেসব স্টুডেন্ট পড়াশোনা করছে তাদেরকে আপনি কি বলবেন? তাদের কাছে আপনার কি বার্তা? আপনারা যেহেতু আমার মনে হয়, ব্যক্তিগতভাবে মনে হয় যে আজকে আপনারা হচ্ছে সমাজে সব থেকে বেশি অনুসরণীয় লোক। আমরা আমাদের সমাজ ব্যবস্থায় একটু আমাদের জানি না কিভাবে সমাজ ব্যবস্থাটা ভুল পথে পরিচালিত হচ্ছে। আমরা অন্য বিষয়গুলোকে নিয়ে অনুসরণ করি, যে সমাজকে যারা সঠিক দিশা দেখায় সেসব সায়েন্টিস্টগুলো অনুসরণের যোগ্য। তো আপনি যেহেতু একটা অনুসরণের যোগ্য, তো এই জায়গা থেকে আপনাকে যারা অনুসরণ করতে চায়, যেসব ছাত্রছাত্রীরা, তাদেরকে আপনি কি বলবেন? এখনকার শিক্ষা ব্যবস্থাটাকে আপনি কোন চোখে দেখছেন? দেখুন, আমার মনে হয়েছে কি ছাত্র জীবনের কাজ হচ্ছে পড়াশোনা করা। আজকে যারা নপাড়া স্কুলের 11-12 ছাত্র, আমি খালি নপাড়ার কথাই বলছি না, সমস্ত 11-12 যারা ছাত্রছাত্রী, তাদের মনে মনে ভাবতে হবে কি ওদের কি ভালো লাগে। মা বাবাকে ভালোবাসার প্রাধান্য দিতে হবে। ওর হয়তো ফিজিক্স ভালো লাগে, মা বাবা যেন ফোর্স না করে কি ভাই ইতিহাস পড়। আচ্ছা, আবার কারো যার ইতিহাস কি বাংলা ভালো লাগে, মা বাবা যেন না বলে কেমিস্ট্রি কি ম্যাথমেটিক্স পড়। কারণ আমার মনে হয় প্রত্যেককে যদি স্বাধীনতা দেওয়া হয় নিজস্ব চিন্তা করার, এবং ওই সাবজেক্টটাকে যদি ও ভালোবাসে। আপনারা নিশ্চয়ই 3 Idiots মুভিটা দেখেছেন, ওখানে একটা কথা বলেছিল কি তেন্ডুলকরকে যদি গান গাইতে বলা হতো আর লতা মঙ্গেশকরকে যদি আপনার ক্রিকেট খেলতে বলা হতো, তাহলে কি পরিণাম হতো। একদম একদম। তো আমি একটাই কথা বলতে চাই, গুরুজনদেরকে শ্রদ্ধা করো। আমার মনে হয় একটা ভালো কেরিয়ার পিছনে গুরুজনদের অবদান মানে ভাবাই যায় না। আচ্ছা, আজকে আমি এখানে প্রতিষ্ঠিত কারণ আমার জীবনে অনেক মানে গুরুজন এসছেন। আমি কয়েকজনের কথা বললাম এই মাত্র। মানে বিশেষ করে কিছু মানুষের যে তার প্রভাব, তার যে শিক্ষাদান, সেটা কোনো সাবজেক্টকে ভালো না লাগলেও ভালো লাগাতে সাহায্য করে। আচ্ছা, আপনারা জানেন কি অনেক সময় অঙ্ক বড় জটিল লাগে, কিন্তু অঙ্কের মাস্টারটা যদি ভালো হয় সেই জটিলটাই কিছুদিনের মধ্যে সহজে পরিণত হয়ে যায়। হ্যাঁ, একদম ঠিক। তাহলে শিক্ষকের একটা অবদান সমস্ত বিষয়ে রয়েছে। একজন ভালো শিক্ষক যিনি বাংলা পড়ান, বাংলাটাকে এমনভাবে ভালোবাসতে শেখাবেন আর কি কি বাংলাটা তার ভালো লাগবে। আমি এখানে নপাড়ার এই কয়েকজন শিক্ষকের কথা আজকে আপনাদের বলতে চাই। অবনী সৎপতি মহাশয় এরকম সাবজেক্ট কোনোদিনও পড়াননি আমাদের, কিন্তু উনি যখন কোনো সময় ক্লাসে আসতেন, হয়তো 15 দিন কি 1 মাস কি 7 দিনের মধ্যে, উনি এমনভাবে আমাদের অনুপ্রাণিত করতেন কি আমরা যদি তখন দিনে 12 ঘন্টা পড়তাম, আমি তো সেটা 14 ঘন্টা 15 ঘন্টা পড়তাম। আচ্ছা, জীবনে অনেক সময় 14 ঘন্টা পর্যন্ত পড়েছি, 15 ঘন্টা পর্যন্ত পড়েছি। আজও সায়েন্টিস্ট হওয়ার পরেও এখনো রোজ 12 থেকে 13 ঘন্টা পড়তে হয়, কারণ বিশ্বের বিভিন্ন সায়েন্টিস্টের সাথে সমতুল্যভাবে কাজ করতে হলে অনেক সময় দিতে হয়, পড়তে হয়, আপ টু ডেট থাকতে হয়।
কি রিসার্চ চলছে, আমার ল্যাব থেকে আমি কি ভাববো, তাদের সাথে সমস্ত একটা চ্যালেঞ্জ থাকে। তো আমার মনে হয় মানুষ যেটা চায় এবং সেই চাওয়ার জন্য যদি পরিশ্রম করে, বিশ্বের কোনো শক্তি নেই ওকে আটকাবে। আজকের দিনে কালকে যারা এখানে নপাড়া স্কুলের ছাত্র ছিলেন অনেকেই, তারা যদি আজকে কেউ ভাবে যে আমি নাসা পর্যন্ত যাব, হ্যাঁ এবং সেই গোলটা যদিও আজ ফিক্স করে, ওর স্বপ্নটা যদি নাসা হয়, এবং সেই নাসা যাওয়ার জন্য যে যতগুলো স্টেপ ও আচ্ছা। পরের পর ভেবে ভেবে কোয়ালিফাই করতে থাকে, হুম সেই স্টুডেন্টটা কিন্তু নাসা যেতে পারে। আচ্ছা মানে একজন স্টুডেন্টের কাছে সমস্ত সম্ভাবনাই রয়েছে। সম্ভাবনা রয়েছে, টিচারদেরকে রেসপেক্ট করতে হবে। হ্যাঁ আমার মনে হয় কি সাফল্যের কোনো মানে আপনার শর্টকাট হয় না। আচ্ছা সাফল্য পেতে হলে পরিশ্রম করতে হবে, ডেডিকেশন থাকতে হবে, গোল থাকতে হবে। আর জীবনে অনেক সময় ব্যর্থতা আসে, ফেলিওর আসবে। ফেলিওর আসা মানে থেমে যাওয়া নয়, ফেলিওর থেকে মানুষ শিক্ষা নেয়। যদি ফেলিওরে থেকে যাওয়া হয়, থেমে থেকে যাওয়া হয়, তাহলে কিন্তু আগে গাড়ি যাবে। হুম ওই জিনিসটা মনের মধ্যে আনতে হবে কি না আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, এর পরের কি করলে আমি এখান থেকে বেরোতে পারবো। আচ্ছা, আপনাদের সময় শিক্ষা ব্যবস্থার এখন শিক্ষা ব্যবস্থার কিছু পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন কি? পার্সোনালি আমি যেটা ফিল করি কি, আগের যারা টিচার ছিলেন হ্যাঁ তারা পয়সার জন্য শিক্ষকতা করতেন না, আচ্ছা তারা অত্যন্ত কম মাইনে পেতেন। আমি আমার বাবাকে নিজের চোখের থেকে দেখেছি। হুম বাবা যে পয়সা বেতন পেতেন তাতে সংসার চালানো খুব ডিফিকাল্ট হতো। উনি 4 জন ছেলেকে পড়িয়েছেন একসাথে, 2 জন দাদা আমার কর্ণপুরে তখন হোস্টেলে থাকতেন। আমি সেই স্ট্রাগল বাবাকে করতে দেখেছি, কারণ আমি বাড়িতে থাকতাম, নপাড়াতে প্রতিদিন যাতায়াত করতাম। আপনাদের সময় কি হেঁটে যাতায়াত করতেন? হ্যাঁ, ক্লাস 5 থেকে 8 পর্যন্ত হেঁটে গেছি। তারপরে ক্লাস 8-এ যখন বৃত্তি পরীক্ষার টাকা পেলাম স্কলারশিপের, তখন প্রথম 1200 টাকা পেয়েছিলাম। মোটামুটি কত কিলোমিটার আপনার বাড়ি থেকে নপাড়া? বাড়ি থেকে 2 কিলোমিটার যাওয়া, 2 কিলোমিটার আসা, এটা আপনার মানে প্রতিদিন 4 কিলোমিটার 4 হাঁটা? কিলোমিটার স্কুল যাওয়ার জন্য হেঁটেছি, হেঁটে গেছি, হেঁটে এসেছি। বাহ, কিন্তু কোনোদিনও মনে হয়নি কি আজ যাবো না, কি পায়ে ব্যথা হচ্ছে, এটা কোনোদিনও মনে হয়নি। হ্যাঁ স্কুলে আসার একটা টান থাকতো, স্কুলটা যদি না আসতে পারতাম সেদিন মনে হয় দিনটা যেন বেকার চলে গেল। আসলে টিচারদের এত ভালোবাসা ছিল, অবনী সৎপতি স্যার এত ভালোবাসতেন, অবিনাশবাবু ভালোবাসতেন, মঙ্গলবাবু ভালোবাসতেন, বংশীবাবু ভালোবাসতেন। মানে কোথাও যেন টিচাররা অনেক বেশি প্রফেশনাল হয়ে গেছে। এখন মানে আমি ওই জিনিসটাকে সেইভাবে বলবো না, হ্যাঁ সময় পাল্টেছে, তার সাথে অনেক কিছু পাল্টেছে। হ্যাঁ আর আগেকার দিনে যারা টিচার, এই ধরুন ষোলতাদি বলুন কি সুনীল বাবু বলুন, যারা পুরুলিয়া থেকে আসতেন, হুম ওনারা কিন্তু কোনোদিন 11টার পরে পৌঁছাতেন না। আচ্ছা পুরুলিয়ায় থাকলেও হ্যাঁ সুলতাদি কি রাজশ্রীদি, ওনারা যে হিস্ট্রি ম্যাডাম ছিলেন, হুম সুলতাদি জিওগ্রাফি পড়াতেন, খুব ভালো পড়াতেন। আচ্ছা আমার মনে আছে ওর নদী নালা মানে বিভিন্ন রিভার কোথায় কোথায় গেছে, পর্বত কোথায় কোথায় আছে, উনি এমন ভাবে পড়িয়েছিলেন। আজকেও আমার জন্য মেয়েটা জিজ্ঞাসা করে কি বাবা আরাবল্লী পর্বতটা কোন জায়গায় পড়বে, আমি চোখের বলে দিতে পারি এই জায়গায় পড়ে। কারণ পড়ানো একটা মানে একটা টিচারের পড়ানো ক্যাপাবিলিটি আচ্ছা একটা সাবজেক্টকে সহজ করে দিতে অনেক হেল্প করে। আচ্ছা আজকে যদি লম্বদর উপাধ্যায়ের কথা বলি, হুম আমি আজও উনি যতগুলো উপাধ্য আমাকে শিখিয়ে গেছেন সেই ক্লাস 9 কিংবা 10-এ, আমার মনে হয় সব উপাধ্যায়গুলো আজকেও করে দিতে পারবে বাহ উইদাউট এনি বই দেখে। বাহ তো কিছু জিনিস মানে ব্রেনে চলে যায়, মানে ভালো টিচার যারা হয়। আচ্ছা মানে তো জীবনে সেরকম অনেক টিচার পেয়েছি। সুজিত বাবু ছিলেন জেকে কলেজে, হুম খুব ভালো মলিকুলার বায়োলজি পড়ান। নপাড়া স্কুলে আমি সকলের নাম হয়তো ভুলে যাচ্ছি, হুম আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমি কারো নাম না নিয়ে থাকি। হুম কিন্তু মানে অনেক শিক্ষক, এখানে ফটিকবাবু ছিলেন, বায়োলজি খুব ভালো পড়াতেন। বুদ্ধেশবাবু বায়োলজি খুব ভালো পড়াতেন। গোপালবাবু ফিজিক্স খুব ভালো পড়াতেন। ফণীবাবু খুব ভালো ফিজিক্স পড়াতেন। সুনীলবাবু ভালো ম্যাথ করাতেন। সুভাষবাবু ভালো ম্যাথ করাতেন। পান্ডাবাবু কেমিস্ট্রি দুর্ধর্ষ পড়াতেন। আচ্ছা তো এই যে শিক্ষকদের পড়ানোর যে ক্যাপাবিলিটি, হাউ টু টিচ দ্য স্টুডেন্ট, তো এই টিচিংটা যদি বেটার হয় সেই সাবজেক্টটা সহজ হয়ে যায়, বাড়িতে বসে পড়তে হয় না। স্বপনবাবু, আমার হিস্ট্রি ভালো লাগতো না সত্যি বলছি, কিন্তু স্বপনবাবু এত সুন্দর হিস্ট্রিটা পড়িয়ে দিতেন কি আমাকে আর বাড়িতে বেশি সময় দিয়ে পড়তে হতো না, কিছুটা আমার ব্রেনে থাকতো কি না উনি এই জিনিসটা পড়িয়েছেন। অনাথবাবু আমার মনে আছে আমাদের ক্লাস 5-6-এর দিকে পড়াতেন, এত সুন্দর পড়াতেন, কিছু জিনিস মানে পরীক্ষায় আমি না কিছু পড়েও লিখে দিতে পারতাম। আচ্ছা সুলতাদির কথা বললাম, জিওগ্রাফি খুব ভালোভাবে পড়াতেন। আচ্ছা মানে অনেক টিচার যারা সাবজেক্টটাকে এমনভাবে মাথায় ঢুকিয়ে দিতেন কি বেশি সময় দিয়ে পড়তে হতো না। আচ্ছা আর সত্যিকারে কি আমার দাদা প্রশান্ত দা অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, মানে আমার থেকে অনেক ভালো ছাত্র ছিলেন। দাদা যেন সব সাবজেক্টেই ট্যালেন্ট ছিল, মানে যতটা ম্যাথকে ভালো পড়াতেন
ততটাই ফিজিক্স পড়াতেন, ততটাই কেমিস্ট্রি, ইতিহাসও ততটাই দখল ছিল, আর ইংলিশে তো মানে ভাবাই যায় না, মানে দাদার ইংলিশের দখলটা এত ভালো ছিল, খুব ভালো পড়াতেন আর কি। এবং লাকিলি আমরা মদনবাবুকে পেয়েছিলাম, 4 ভাই আমরা ওনার কাছ থেকে ইংলিশ পড়েছি। বাবা মাঝে মাঝে অঙ্ক পড়াতেন, বাবাও সায়েন্সের ছাত্র ছিলেন। আচ্ছা ইয়েতে বলছিলাম যে নপাড়াতে এই যে উচ্চ মাধ্যমিক এখানে মাঝে মধ্যে আসা হয় বা গ্রামের বাড়ি আমি বড়গ্রামে আসা আমি হয় না, প্রতি প্রাপ্ত বছর হয়ে থাকে। যখনই আপনার কালী পুজোর সময়, দিওয়ালির সময় একটা ভ্যাকেশনে আসি বাড়িতে, আমি এমন কোনোদিন হয়নি কি আমি নপাড়া স্কুলে 1 ঘন্টার জন্য আসিনি। বাহ, কারণ আমার একটা, আমি ওখানে থাকলেও নপাড়া স্কুল মাঝে মাঝে আমার মনে পড়ে, মানে এটা মানে অন্তরের থেকে একটা খুব ইয়ে হয়ে আছে, ওয়ান অফ দ্য গোল্ডেন টাইম। গোল্ডেন টাইম বলুন, প্লাস এটা একটা মানে একটা মানে মাটির টানে একটা মাটির টান বলুন, আর মানে ভালোবাসা বলুন, হ্যাঁ মনে হয় কিছু পুরনো শিক্ষককে দেখতে পাবো। হ্যাঁ, তো এই আশা নিয়ে তারপরে এতটা সময় কেটেছে, যে কোনো সময় মানে একটা বার করে আমি নপাড়া মানে নপাড়ার প্রতি একটা টান আপনার টান সব দিনেই আছে। স্কুলের প্রতি। তো আপনারা যারা দেখছেন তারা অন্তত এই জিনিসটা পরিষ্কার বুঝতে পারছেন যে একজন ভারতবর্ষের একজন প্রথিতযশা বিজ্ঞানী, বা পশ্চিমবঙ্গ তো বটেই, ভারতবর্ষের একজন প্রথিতযশা বিজ্ঞানী যিনি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, ডক্টর নন্দী। তো ডক্টর নন্দীর কথাতে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে একজন মানুষকে সফল হওয়ার পিছনে শিক্ষকদের ভূমিকা কতটা। একজন সফল শিক্ষক, একজন ভালো শিক্ষক একটা ছাত্রের মনে কতটা গেঁথে থাকতে পারে, একজন শিক্ষক একটা ছাত্রছাত্রীর মনে কতটা প্রভাব বিস্তার করতে পারে ডক্টর নন্দীর কথাতে, সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারলেন। অর্থাৎ আর এটাও পরিষ্কার বোঝা যাচ্ছে যে যাদের মধ্যে জ্ঞানের ভান্ডার থাকে তারা তাদের শিক্ষা যে সত্যিকারের বিনয় প্রদান করে, সেটা আমরা ডক্টর নন্দীকে দেখে একদম পরিষ্কারভাবে বুঝতে পারছি। তো ডক্টর নন্দী, আপনি যেহেতু সায়েন্স সেক্টরে কাজ করছেন, এই জায়গাটাতে একটা বিষয় আমার খটকা লেগে থাকে সায়েন্সের, যে ধরুন ভারতবর্ষে আমরা সায়েন্সের ক্ষেত্রে বা অল ওভার ওয়ার্ল্ডে সব থেকে বড় পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার। আমরা দেখেছি যে ভারতবর্ষে লাস্ট নোবেল এসেছে সায়েন্সে, যদি আমরা বলি ভারতবর্ষের নাগরিক, সে হচ্ছে ডক্টর সিভি রমন 1928 সালে। তারপর থেকে আসে নোবেল আসে। কেন এই ঘটনাটা কেন হচ্ছে? স্বাধীনতার পর আমরা এত ডেভেলপ করেছি, এত হয়েছে, কিন্তু সায়েন্সে কেন আমরা এই ভালো কোনো জায়গায় বিশ্বে কোনো অবদান রাখতে পারছি না কেন? দেখুন, আমাদের সায়েন্টিস্টরা যথেষ্ট পরিশ্রম করে। হ্যাঁ, ইন্ডিয়ান সায়েন্টিস্ট, দে আর ভেরি ডেডিকেটেড। নোবেল পাওয়ার জন্য যে জিনিসগুলো ওখানে দরকার হয়, হ্যাঁ, সেগুলো হয়তো আমরা অনেক সময় ম্যাচ করতে পারি না। আচ্ছা, তারপরে ইন্টারন্যাশনাল অনেক আপনার কম্পিটিশন থাকে ওই প্রাইজটা পাওয়ার জন্য। হুম হুম, অনেক সময় আপনার এটাও হয় কি, ভালো কোনো জার্নালে কোনো একটা কাজকে পাবলিশ করানোর জন্য হুম, একজন ইউএস সায়েন্টিস্টকে যত সহজে পাবলিশ করাতে পারেন, আচ্ছা, একজন ইন্ডিয়ান সায়েন্টিস্টকে ওই কাজটাই ওই জার্নালে পাবলিশ করাতে ভীষণ কষ্ট পেতে হয়। আচ্ছা, সেগুলো অনেক সায়েন্টিফিক কমিউনিটির ব্যাপার থাকে। আমি ওই পলিটিক্সে একদম হ্যাঁ, কথা বলবো না, অবশ্যই অবশ্যই, কিন্তু আমি এটা মনে করি আমার দেশের সায়েন্টিস্টরা যথেষ্ট ডেডিকেটেড। বিভিন্ন এরিয়াতে যারা কাজ করেন, যারা ডিআরডিওতে কাজ করছেন, যারা মেডিকেল সায়েন্সে কাজ করছেন, যারা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে কাজ করছেন। আজকে আমাদের দেশেও আব্দুল কালাম ছিলেন, হুম, অনেক ভালো ভালো সায়েন্টিস্ট, মানে আপনার ইসরোতে যারা আজকে আপনার মঙ্গলযান পাঠালেন, তারা মানে দিনরাত আপনার মাটির সাথে পড়ে থাকে। তাদের মানে ফ্যামিলির এমন হয় কি কথা বলার মতো ফ্যামিলিতে সময় থাকে না। আমি আমার নিজের কথাই জানি, যখন ইন্ডিয়াতে করোনা এলো ফেব্রুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত আমি হার্ডলি মানে ভালো করে 6 ঘন্টা পর্যন্ত কোনোদিন ঘুমোতে পেরেছি। আচ্ছা, প্রতিদিন আমার কাজ করতে করতে 1টা 1:30 বেজে যায়, আবার সকালে 6টা 15 দিকে উঠতে হয়, অফিস যাওয়ার থাকে, 9টার মধ্যে পৌঁছাতে হয়। অফিস থেকে বেরোতে বেরোতে রোজ 8টা 8:30 বাজে, বাড়ি পৌঁছাই 9:45 10টার দিকে। এসে পরে স্নান করে খাওয়া দাওয়া করে ডিনার করলাম। তারপরে আমার ওয়াইফ আমাকে খুব সাপোর্ট করেন, ওনারা নিজের কাজে চলে যান, আমিও একটা অন্য রূপে পড়াশোনা করার জন্য ল্যাপটপ নিয়ে বসে যাই। তো জীবনটা মানে মনে হয় কি কিভাবে কাটে। সায়েন্সকে যদি ভালোবাসা যায় তো ওই সময়টা একদম বোঝাই যায় না। আচ্ছা, আমি আপনাকে একটা ব্যক্তিগত স্তরে একবার চলে যাব যে ধরুন যারা সায়েন্টিস্ট হয় তারা সবাই বলে যে তারা সমাজের একটু আলাদা দিকে থাকে, তাদের কাছে সমাজ সংসার বলে কিছু হয় না, তাদের আত্মীয় পরিজনের সাথে তাদের যোগাযোগ থাকে না, তাদের ছেলে মেয়েগুলোকে তারা সময় দেয় না। তো আপনি এই ব্যাপারটা কিভাবে মেনটেন করেন এই যে সায়েন্টিস্ট হিসাবে? আমি মনে ফ্যামিলির সাথে কেমন ভাবে সময় দেন ফ্যামিলিকে? আমি মনে করি কি জবটাকে প্রথমে প্রাধান্য দেওয়া উচিত। হ্যাঁ, কারণ এই জায়গাতে পৌঁছানো, আমরা যদি কিছু কাজ না করতে পারি দেশের জন্য,
তাহলে রিটায়ারমেন্টের পরে নিজেকে খুব রিপেয়ার করতে হয় আচ্ছা। কি আমি সারা জীবনটা কিছুই করলাম না। হুম। আমার সবসময় মনে হয় কি আমাকে ভগবান একটা কাজ করার সুযোগ দিয়েছে, এই জায়গায় পৌঁছে এইসব কাজ করার সুযোগ আছে, হুম। যে সুযোগটা যদি আমি কাজে লাগাই, আমি নিজের মানে এতদিনের যে পড়াশোনা করে যে আমি জ্ঞান অর্জন করেছি সেটাকে আমি সঠিকভাবে যদি ওখানে ব্যবহার করি, আমি দেশের জন্য কিছু করতে পারবো। হ্যাঁ, সত্যি কথা, অনেক সময় আমরা ফ্যামিলিতে সময় দিতে পারি না, হ্যাঁ। কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সায়েন্স ভাবতে ভাবতে আর ফ্যামিলির কথা মনে থাকে না। হ্যাঁ। এটা আমি মেনে নিই। অনেক সময় আমার ওয়াইফ কথা আমাকে বলেনও। আপনার মেয়ে রাগ করে না? মেয়ে রাগ করে, মেয়ে জানে বাবা সবসময় ব্যস্ত থাকে। ইভিন ওই আমাদের রাত্রিতে ডিনারের টেবিলেই কিছু কথা হয়, তারপরে হয়তো স্যাটারডে সানডেই ভালো করে বসে গল্প হয়। বাকি 5 দিন ফ্রাইডে টু মানে স্যাটারডে মানডে টু ফ্রাইডে কি করে কাটে আমরা নিজেই বুঝতে পারি না। তার মানে আপনার মেয়ের খুব অভিমান রয়েছে আপনার উপরে, তাই তো? না, মেয়ে অভিমান তো অবশ্যই আছে, কিন্তু মেয়ে মানে ও বোঝে, ওরও ভালো লাগে, ও মাঝে মাঝে আমার রিসার্চ পেপার পড়ে। আচ্ছা। ইয়েস, মেয়েকেও ওর একটা নাসা যাওয়ার খুব স্বপ্ন আছে, ও সেই মতো পড়াশোনা করে। ও নিজে দেখে কি বাবা সারাদিন কোনো কাজ না কাজ নিয়ে ব্যস্ত থাকে, তো অনেক সময় ও নিজে যেন সেটা ফিল করে আমাকে খুব একটা ডিস্টার্ব করে না। আচ্ছা। মানে ওর ওই সচেতনতা বলতে জানি না, খুব তাড়াতাড়ি এসে গেছে। ওর মায়ের কাছ থেকে দেখে অনেক কিছু শিখেছে। ওর মায়ে ওকে পড়ায়, সব সময় ওর পিছনে থাকে। আমি খুব বেশি একটা সময় দিতে পারি না, আমি খুব দুঃখিত আর কি। কারণ এই করোনা আসার পরে আমাদের কাছে যেন একটা ওয়ার মনে হয়েছে। দেশের মানুষকে বাঁচানো, আরও বিভিন্ন ডিজিজ যেমন আপনার সিলিকোসিস, ক্যান্সার, এগুলোতে মানুষকে বাঁচানো। এখন ওয়াইফ আর মেয়ে দুজনেই ফিল করে কি মানে মেয়ে ফিল করে কি বাবা এগুলো বানাচ্ছে মানে অনেক মানুষ বাঁচবে, তো ওর মনে মনে একটু ইয়ে হয় কি না এটা দরকার। হ্যাঁ, অবশ্যই। তো আমার মতো অনেক সায়েন্টিস্ট আছে যারা দিনরাত ফ্যামিলিকে সময় দিতে পারেন না, খাওয়ারও সময় থাকে না। আমি আপনার অনেক সময় হয়তো লাঞ্চ করতেও ভুলে যাই, কাজে কাজে আর মনে থাকে না। তো এটা কিন্তু মানে একদিক থেকে মনে হয় কি খুব যে ইফেক্ট পড়ে তা নয়, বরঞ্চ বেশি আনন্দ দেয়। আচ্ছা। মানে কাজটা যদি হয়ে যায় সন্ধ্যা পর্যন্ত, মানে সেই দিনের যেটা টার্গেট, সকালেই আমার নিজস্ব একটা ডায়েরি আছে, আমার কি কি কাজ আমি ওটাকে লিখে নিই। সারাদিন ওগুলো একের পর এক করার চেষ্টা করি। মাঝখানে কোনো ইম্পর্টেন্ট কাজ হলে সেটাকে প্রায়োরিটি দিয়ে করতে হয়। সন্ধ্যায় যখন বেরিয়ে যায় তখন ওই পাতাটা ছিঁড়ে নিই। আচ্ছা। রাস্তায় গাড়িতে বসে ভাবতে থাকি কি এই কাজগুলো হয়েছে, এটা হয়নি। নেক্সট ডে যে কাজটা পেন্ডিং থাকে সেটাকে প্রথমে নিয়ে কাজ করার চেষ্টা করি। তো টার্গেটটা যেন প্রতিদিন এক একটা টার্গেট থাকে। তারপরে আপনার সমস্ত স্টুডেন্টকে গাইড করা, ল্যাবে কি কাজ চলছে, কোন স্টুডেন্টের কি এক্সপেরিমেন্ট সাকসেস হয়েছে কি ফেল হয়েছে তার অ্যানালাইসিস করা। বিভিন্ন সময় বিভিন্ন ব্রেন স্টর্মিং সায়েন্টিফিক ডিসকাশনে আমাদেরকে বসতে হয়। তো এগুলোতে আনন্দ পাওয়া যায়। আচ্ছা। আর আমার একজন স্যার ছিলেন, আমি যখন ইউনিভার্সিটি অফ ইলিনয়েস চিকাগোতে কাজ করি, প্রফেসর দীপক শুক্লা। আপনারা জেনে থাকবেন কি আনন্দমোহন চক্রবর্তী, যিনি বিশ্বের প্রথম ব্যক্তি যিনি লাইভ অর্গানিজমের উপরে প্যাটেন্ট পেয়েছেন। আচ্ছা। প্রথমে যখন উনি একটা ওয়েল ইটিং ব্যাকটেরিয়া বানালেন, তখন আমেরিকান প্যাটেন্ট অফিস ওনার প্যাটেন্টটা ডিনাই করে। তারপর উনি ওটাকে ইউএস সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করেন, সুপ্রিম কোর্ট থেকে ওনার প্যাটেন্টটা অ্যাওয়ার্ড হয়। বাহ। তো ওই প্যাটেন্টটা উনি বানিয়েছেন, বানানোর পরে আজকে বিশ্বে ওনার অনেক খ্যাতি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওনাকে পদ্মশ্রী দিয়েছেন অলরেডি, ওনাকে অনেক সম্মান জানিয়েছেন। ভদ্রলোক অত্যন্ত সারা জীবন সায়েন্সকে ডেডিকেটেড করে কাজ করে গেছেন, আমাদের কাছে উনি একটা আদর্শ। তো ওনার এই ছাত্র ছিলেন ডক্টর দীপক শুক্লা। আমি ওনার সাথেও কাজ করেছি, ডক্টর চক্রবর্তীর সাথেও কাজ করেছি। তো দীপক শুক্লা একটা কথা বলতেন কি যারা ভালো রান্না করতে পারে তারা ভালো সায়েন্টিস্ট। আচ্ছা। রান্নায় কতটা নুন, কতটা তেল, কতটা বাকি সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে হবে, এটা রিসার্চের ক্ষেত্রেও কিছুটা প্রয়োজনীয়। কারণ আপনাকে সঠিক জিনিসটা ভাবা, মানে যারা খেতে ভালোবাসে, যাদের টেস্ট বার্ডটা ভালো, তারা কিন্তু রান্নাটা করেও, বোঝে রান্নাটা। সায়েন্সের ক্ষেত্রেও আমরা যখন এক্সপেরিমেন্ট লাগাই তখন অনেকটা যেন কিছুটা মেলে। তো স্যার দীপক শুক্লা হচ্ছেন অত্যন্ত ভালো কুক, আবার অত্যন্ত টপ লেভেল সায়েন্টিস্ট। বাহ। ওনার ফার্স্ট অথার সেল পেপার আছে, অনেক ভালো পাবলিশ করেছেন, অনেক ভালো ভালো কাজ করেন। ওনার অত্যন্ত মানে গভর্নমেন্ট থেকে লটস অফ ফান্ডিং হি গেটস এভরিডে। তো আমার যেটা মনে হয়েছে কি ভালো একটা মানে জায়গায় যাওয়ার জন্য
শিক্ষকদের অবদানটা অনস্বীকার্য। হুম ভালো জায়গায় যাওয়ার জন্য অনেক শিক্ষক খুব ভালোভাবে গাইড করে দেন। সেই জন্য সমস্ত স্টুডেন্টকে আমার এটাই বলার কি শিক্ষকদেরকে অসম্মান করো না। একজন শিক্ষক তার ছাত্রদের কাছে কিছুই থাকে না, মানে কি ওকে বিনিময়ে কিছু দেবে এটা থাকে না, কিন্তু ওই ছাত্রটা যদি সফল হয় তো ওনাদের মতো গর্বিত আর কেউ হয়। আচ্ছা আচ্ছা। তো এই যে ধরুন কালকে আমি যেটা ফিল করেছি হ্যাঁ। যখন নপাড়ার এই সংবর্ধনা অনুষ্ঠানটা চলছিল, হুম আমি যেন মানে সমস্ত শিক্ষকদের মধ্যে যারা আমাকে পড়িয়েছেন তাদের মধ্যে একটা আত্মতুষ্টি, আচ্ছা তারা যে গর্বিত, তারা যে আনন্দিত হ্যাঁ উনার কোন স্টুডেন্ট এই জায়গায় পৌঁছেছে, এই গর্ববোধটা আমি কালকে কিছুটা আমাকে আনন্দ দিয়েছে। মানে আমি ওনাদের এক্সপ্রেশনে বুঝতে পারছিলাম কি ওনারা অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত, এবং ওনারা প্রাউড ফিল করছেন কি ওনারা সঠিক শিক্ষা দিয়েছেন। আচ্ছা তো স্টুডেন্টকে রিকোয়েস্ট করব সকলকে, শিক্ষকদেরকে অবশ্যই শ্রদ্ধা করবে। যারা স্কুলে পড়ান, যারা এসএসসি কোয়ালিফাই করে টিচার হয়েছেন, ওদেরকে এটা ভেবে নিও না কি ওরা পড়াতে পারে না। আচ্ছা ওরা ভালো ছাত্র ছিল বলে এসএসসি কোয়ালিফাই করেছে, তাই টিচার হয়েছে। অবশ্যই বাকি যারা টিউশন পড়ায় তারা হয়তো এসএসসি কোয়ালিফাই করেনি, আমি বলছি না তারা খারাপ, তারাও হয়তো ভালো পড়ান, হুম কিন্তু স্কুলে যারা শিক্ষক রয়েছেন তারাও কিন্তু তোমার যেটা চাহিদা ভালো পড়ানো সেটা কিন্তু করাতে পারে। অবশ্যই। আচ্ছা আর অনেক সময় কি হয় কি টিচার অনেক সাবজেক্টে হয়তো ঠিক মতো ছাত্রদের কাছে গ্রহণযোগ্য হয় না, হ্যাঁ কিন্তু ছাত্ররা যদি ডিমান্ড করে হুম টিচার নিজেকেও পাল্টাবে, অবশ্যই টিচার নিজে পড়ে আসবে, ভালো করে পড়াবে। হুম তো অবশ্যই ছাত্রদের ডিমান্ডটা অত্যন্ত জরুরি, একদম একদম এবং এটা ডিমান্ড নয়, এটা হচ্ছে রেসপেক্ট। রেসপেক্ট অবশ্যই রেসপেক্টটা যদি ছাত্ররা করতে পারে, আমার মনে হয় বিশ্বের কোনো টিচার নেই যে পড়াতে ভালোবাসে না। একদম। আরেকটা জিনিস বলবো যে এই যে আপনি টিচার এবং ছাত্রের মধ্যে সুন্দর একটা সম্পর্কের কথা বললেন, এই বর্তমানে যে অনলাইন শিক্ষা ব্যবস্থা যেটা দিন দিন কিন্তু বেড়েই চলেছে, সেখানে কিন্তু টিচার এবং স্টুডেন্টের মধ্যে একটা বিশাল লম্বা গ্যাপ রয়েছে, শুধু একটা মোবাইলের যোগাযোগ। সেই ক্ষেত্রে কি শিক্ষা ব্যবস্থায় কোনো প্রভাব ফেলবে বা শিক্ষার্থীর মনে? করোনা আসার পরে আমাদেরকে ফোর্স করেছে, প্রকৃতি ফোর্স করেছে কি স্কুলে যাওয়ার সুযোগ নেই, তাই অনলাইন ব্যবস্থা, কিন্তু এটার মানে তাই নয় কি দূরত্ব খুব তৈরি হয়। আমি আমার মেয়েকে দেখি ও রোজ ক্লাস করে, টিচারদের সাথে কন্টিনিউয়াস টাচে থাকে। আচ্ছা ইভিন অনেক সময় কিছু না মানে হলে তার জানার জন্য টিচারকে ফোন করার সুযোগ থাকে, অনলাইনে পোস্ট করার সুযোগ থাকে কি আমাকে এটা দিন। হ্যাঁ তো এটা ডিপেন্ড করে মানে হাউ দ্যাট স্টুডেন্ট ইজ গোয়িং টু বিল্ড দ্য রিলেশন উইথ দ্য টিচার। ওকে ওকে তো মানে টিচাররা দেওয়ার জন্য বসে আছে, একদম স্টুডেন্টকে কিন্তু ততটাই রেসপেক্ট দিয়ে যদি ওনারা ইয়ে করে। যেন আমি বলি এখানে যেমন বুদ্ধেশ্বরের কাছে আসতাম, খাটটাতে বেশি পড়তাম না পাড়াতে, তা আমি যদি না আসি, আমি যদি স্যারকে না রিকোয়েস্ট করি কি আমি এই জিনিসটা বুঝতে পারছি না আমাকে পড়িয়ে দিন, উনি কি করে জানবেন কি সামের এটা দরকার? আমাকে তো সেই রিকোয়েস্টটা ওই টিচার কাছে রাখতে হবে। আমি যদি ফণীবর কাছে যে না বলি কি স্যার আমার এই চ্যাপ্টারটা আমি ভালো করে ইয়ে করতে পারছি না, তবে তো উনি ভাববেন কি সামকে আমি কিভাবে পড়ালে ও ভালো করে বুঝবে। তাহলে ওই যে সম্মান দিয়ে বলা, স্যারকে রেসপেক্ট করা, এই জিনিসটা মানে স্টুডেন্টের মধ্যে আসা উচিত কি হাউ আই উইল টেক এভরিথিং ফ্রম দ্য টিচার। এভরিথিং মিনস অল দ্যাট টিচিং মিনস ভালো পড়াশোনা ইয়ে করাটা আর কি। তো ছাত্রদেরকে নিজেকে ভাবতে হবে কি ওরা কি করে আদায় করবে ভালো পড়াশোনা তার টিচারের কাছ থেকে। আচ্ছা অনলাইন না অফলাইন কোনটাকে আপনি প্রাধান্য দেবেন? দেখুন সময়ের সাথে সাথে এখন অনলাইন হয়েছে, কিন্তু হ্যাঁ ক্লাসে বসে পড়া আর অনলাইনে পড়া যথেষ্টই মানে ডিফারেন্স আছে, আমি মানছি, কিন্তু উপায় নেই। বর্তমানে আর করোনা হয়তো কিছুদিন থাকবে, তারপরে আবার নতুন করে স্কুল শুরু হবে, তখন এই সমস্যাটা হয়তো সমাধান হয়ে যাবে। তবে এটা আমাদের নতুন একটা ভালো দিগন্ত দিয়েছে কি, যেমন ধরুন আমরা আগে দিল্লিতে কোনো মিটিং আছে, সকালের ফ্লাইটে 7টায় বসলাম, 9টায় দিল্লি পৌঁছালাম, সারাদিন মিটিং করলাম, বিকাল 5টায় ফ্লাইট ধরে বোম্বেতে 7টায় ব্যাক করে এলাম। এটা অনেকবার করেছি, মানে আজ পর্যন্ত বোধহয় 100 থেকে 150 বার করেছি। এখন কি হয়েছে, যেহেতু জুমের থ্রু দিয়ে মিটিং করা যায়, তাহলে আমাকে ওই ট্রাভেলটা করতে হয় না, ডাইরেক্টলি জুমের লিংক এসে যায়, সেই লিংকে কানেক্ট হয়ে আপনি মিটিংটা করতে পারবেন। মানে টাইমটা অনেক সেভ হয়, অনেকটা টাইম সেভ হয়, পরিশ্রমটা কম, পয়সা সেভ হয়। একটা দিল্লি ট্রাভেল করতে আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 40,000 টাকা খরচা করতাম, ফ্লাইটে যাওয়া আসা, অনেক সময় থাকার এক্সপেন্ডিচার গভর্নমেন্ট বিয়ার করতো। এখন এই করোনার পরে জুম এসে কি আপনার
মাইক্রোসফট দ্যাট আপনার যেটা টিমস আছে, মিট আছে, সেখান থেকে খুব তাড়াতাড়ি মিটিং গুলো করে নেওয়া যায়। তো অনেক সময় যেমন ট্রেনিং, সেক্ষেত্রে আপনাকে ট্রাভেল করতেই হবে অবশ্যই। কিন্তু নর্মাল কিছু কিছু মিটিং যেটা এখন অনলাইন করা সম্ভব হচ্ছে আর কি। তো কিছু কিছু নতুন ভালো জিনিসও এনে দিয়েছে কাছে। হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি কি ছাত্ররা অনেক সাফার করছে, ওদের স্কুলে যাওয়াটা অত্যন্ত জরুরি। গভর্নমেন্ট বিভিন্নভাবে চেষ্টা করছে স্টুডেন্টদের স্কুলে নিয়ে আসার জন্য। তো খুব তাড়াতাড়ি হয়তো আমরা খুব নতুন আলো দেখতে পাবো, আবার সবকিছু নর্মাল হবে। এবং আমাদেরও সেটাই প্রচেষ্টা আইসিএমআর থেকে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ইন্ডিয়াকে নর্মালে নিয়ে আসতে পারবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি আজ পর্যন্ত দেশকে অনেক কিছু দিয়েছেন, সিলিকোসিসের কিট, করোনার কিট, কিন্তু মাটির একটা টান থাকে। আপনার কি আগামী দিনে কোনো ইচ্ছা আছে যে এই মানভূমের জন্য আমি একটা কিছু করে যেতে, পুরুলিয়ার জন্য, পুরুলিয়ার জন্য বা নপাড়ার জন্য, নপাড়ার জন্য, বড়গ্রামের জন্য? বড়গ্রামের জন্য, হ্যাঁ। আমার মনে একটা সব দিনে একটা স্বপ্ন আছে কি আমাদের পুরুলিয়া বাঁকুড়ার মাঝখানে কোনো ভালো হসপিটাল নেই। আচ্ছা। তো আমার নেক্সট একটা স্বপ্ন, জানি না কতখানি আমি করে উঠতে পারবো, পুরাতে যদি একটা টপ লেভেল হসপিটাল বানাতে পারি। আচ্ছা। কারণ অনেক মানুষ পুরুলিয়া বাঁকুড়া যাওয়ার পথেই মারা যায়, অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়। তো আমার একটা প্রচেষ্টা অবশ্যই থাকবে কি যে কোনোভাবে যদি আমি হুড়া লালপুর এরিয়াতে মানে একটা টপ ক্লাস মাল্টি স্পেশালিটি হসপিটালের কথা বানাতে পারি, যেখানে মানুষ ফ্রিতে চিকিৎসা পাবে। প্রাইভেটের কথা আমি বলছি না, আমি চেষ্টা করবো আইদার গভর্নমেন্ট ফান্ড কিংবা যদি কোনো ফরেন ফান্ড অ্যারেঞ্জ করতে পারি, আমি সেই চেষ্টা করছি। যদি বাস্তবায়িত হয় আমার থেকে খুশি কেউ হবে না, কারণ এটা আমার নিজের মাটি। অনেক মানুষ আমার সাথে এখানে কানেক্টেড রয়েছেন, আমি এখান থেকে বড় হয়ে গেছি। আমি এই নাকি 25 বছর এখানে ছেড়েছি বলে আমার কিছু মনে নেই, আমার এটা কোনোদিনও ছিল না, আজও নেই। পুরুলিয়ার প্রতি টান সবসময় আছে। কোথাও যখন কোনো টক দিই, অনেকে আমায় জিজ্ঞাসা করেন আমি যখন পুরুলিয়ার কথা বলি, তখন আমি তাদেরকে উদাহরণ দিই কি আপনারা নিশ্চয়ই জানেন কি 1994 পুরুলিয়াতে আর্মস ড্রপ হয়েছিল। তো সেই জায়গাটা হচ্ছে পুরুলিয়া। আচ্ছা, বাহ। পুরুলিয়া আমার কাছে মানে এটা আমার মা, এটা আমার মাটি। হ্যাঁ, এবং পুরুলিয়ার প্রতি টান আজও আছে, আমার আগের দিন পর্যন্ত থাকবে। একদম একদম। আমরা একেবারে অনেকক্ষণ ধরে শ্যামবাবুর সাথে কথা বলছি, ডক্টর নন্দীর সাথে কথা বলছি। তো আমরা একেবারে আজকের লাইভ অনুষ্ঠানের শেষে চলে এসেছি, একদম শেষে একটা আপনাকে একটা আমি বোম থ্রু করতে চাই, যেটা না হলে আজকে যা সমস্ত কিছু মানে একেবারে কৃষকের লাঙ্গল থেকে শুরু করে একজন বিজ্ঞানীর ল্যাবরেটরি পর্যন্ত রাজনীতি দ্বারা পরিচালিত, রাজনীতির কোথাও না কোথাও পলিটিক্সের ছোঁয়া প্রত্যেকটা জায়গাতে রয়েছে, এই জায়গাটা অস্বীকার করার কিছু নেই। তো সেই জায়গাটা থেকে বর্তমানের প্রেক্ষাপটে সায়েন্স গবেষণার ক্ষেত্রে রাজনীতি কতটা অন্তরায় বা কতটা আপনাদেরকে সাপোর্ট করছে, কি বলবেন এই বিষয়টাকে নিয়ে? দেখুন, সায়েন্স হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট রাস্তা। আচ্ছা। বিজ্ঞান আপনাকে করতে হবে। যারা আমাদের দেশটিকে পরিচালনা করে, যারা ব্যুরোক্রেটস, অল আইএস অফিসার, বিভিন্ন প্রাইম মিনিস্টার থেকে চিফ মিনিস্টার, সকলেই জানেন কি বিজ্ঞান দরকার। আমার মনে হয় ওনারাও খুব চেষ্টা করেন, কারণ এই করোনার সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্নভাবে এই রোগটাকে প্রতিহত করার জন্য সর্বত রকমের চেষ্টা করেছেন। হেলথ মিনিস্টার দিবারাত্র কাজ করছেন, আইসিএমআর দিবারাত্র কাজ করছে। কিছু কিছু জিনিস অনেক কিছু ব্যাপার থাকে, মানে আমি সেই জিনিসগুলোতে যেতে চাইছি না, কিন্তু আমার মনে হয় সায়েন্স একটা ইন্ডিপেন্ডেন্ট জিনিস, যেখানে এইসব আসার কোনো প্রশ্ন আসে না। আচ্ছা। সায়েন্সটা কাজ করে মানুষকে বাঁচানোর জন্য, যেটা গভর্নমেন্টের একটা প্রাধান্য। তো সেই জন্য ইদানিং আমার মনে হয় না এরকম কোনো আমরা ফেস করি। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় থাকে যেগুলো সকলেই আপনারা ফিল করেন, কিন্তু সায়েন্সের জায়গায় এবং সায়েন্সকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য সকল পলিটিশিয়ান বলুন আর ব্যুরোক্রেটস বলুন, বুদ্ধিজীবী বলুন, শিক্ষিত সমাজ বলুন, সকলকে এগিয়ে আসতে হবে। অবশ্যই, কারণ সায়েন্সকে যদি পিছিয়ে রাখি তাহলে ইন্ডিয়া পিছিয়ে যাবে। একদম। সায়েন্সকে এগিয়ে নিয়ে যেতে হবে ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে ইন্ডিয়াতে অনেক কিছু প্রোডাকশন শুরু হয়েছে, কোভিডের সময় অনেক কিছু মেক ইন ইন্ডিয়া শুরু হয়েছে। তো ইন্ডিয়া অনেক আগে যাচ্ছে, সায়েন্স অনেক আগে যাচ্ছে, গভর্নমেন্টেরও প্রচেষ্টা রয়েছে সায়েন্সকে আগে নিয়ে যাওয়ার জন্য। এবং আমরা আশা করবো কি ইন্ডিয়া আরো মানে খুব ভালো। অবশ্যই
অবশ্যই ইন্ডিয়া এগিয়ে যাবে, সায়েন্স এগিয়ে যাবে, এবং তার জন্য সকলে সমবেতভাবে আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। জনসাধারণ যেমন সাহায্য করবে, তেমনি ডক্টর নন্দীদের মতো যারা সায়েন্টিস্ট রয়েছে তারা তো রয়েছেন, তারা সর্বদাই চেষ্টা করছেন যে ইন্ডিয়ার নাম বিশ্বের দরবারে, যে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, সেই বিষয়টাকে নিয়ে ওনারা সবসময় চেষ্টা করছেন যে বিশ্বের দরবারে ভারতবর্ষকে তুলে ধরার, এবং ভারতবর্ষের আপামর জনসাধারণ যারা খেটে খাওয়া মানুষ তারা যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, তারা যাতে চিকিৎসার ন্যূনতম সুবিধা পায়, তার জন্য ডক্টর নন্দীর মতো মানুষজন তারা আপ্রাণ দিন রাত খেটে চলেছেন। এই জন্য ডক্টর নন্দীকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আতসকাঁচ চ্যানেলের পক্ষ থেকে, এবং সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ওনার মূল্যবান সময়, ওনার ভীষণ কাজের চাপের মধ্যে যেন উনি আমাদের চ্যানেলের দর্শকদের জন্য মূল্যবান সময় দিয়েছেন, এই জন্য ওনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আগামী দিনে যদি ওনাকে আবার পাই তো আবার আমরা নিয়ে আসবো আপনাদের সামনে, এবং ওনার আসবো আবার নতুন কিছু যখন বানিয়ে আসতে পারবো আপনাদের কাছে আবার আসবো। অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাই। আজকে লাইভ অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।